অসম্ভব মেধাবী স্টুডেন্টরা আছে যারা হায়ার সেকেন্ডারিতে প্রথম 10 জনের মধ্যে স্থান অর্জন করে প্রতি বছর, কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এই প্রথাগত পড়াশোনার মধ্যে আর আসতে চাইছে না। অনেকেই হিউম্যানিটিস বিভাগে, আর্টস বিভাগে কিছু ছাত্রছাত্রী এখনো আশাবাদী, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা অদ্ভুত ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে প্রথাগত শিক্ষায় বোধহয় কিছুই আর পড়ে নেই। কিন্তু আমি বারবার এবং আমরা সকলেই বারংবার বোঝানোর চেষ্টা করছি তোমাদের সকলকেই যে আমরা এমন একটি রাজ্যে থাকি, একটু রাজনৈতিকভাবে বলতে গেলে স্বাধীনতার পরের প্রায় 40-44 বছর আমরা এমন ভাবে থেকেছি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বোধহয় সংঘাত করেই আমাদের বাঁচতে হয়েছে। তাছাড়াও নানা রকম ভৌগোলিক কারণ, দেশভাগের জ্বালা, সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের উপর অনেক অত্যাচার হয়েছে বললেই আমি বোধহয় কম বলা হবে। তা সত্ত্বেও সারা ভারতবর্ষের নিরিখে শুধু বোধহয় একটি জায়গাতেই আমরা এগিয়ে আছি, সেটা হলো শিক্ষায়। সে একেবারে প্রাথমিক বুনিয়াদী শিক্ষা হোক, কিংবা আমরা যদি খুব উচ্চ শিক্ষার দিকেও তাকাই, তাহলে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের এই একটি জায়গায় গর্ব করার মতো। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটির বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ইনস্টিটিউশন তৈরি হয়েছে। সেইখানে কেন্দ্রীয় সরকারের অনুদান প্রচুর পরিমাণে পাওয়া যায়, ফলে সেখানে অনেক এরকম ইনস্টিটিউশন তৈরি হয়েছে। কিন্তু সেই ইনস্টিটিউশনে যদি আমরা যাই, তাহলে দেখব সেগুলোতেও প্রধানত যারা শিক্ষক এবং ছাত্র তারা কিন্তু এই বাংলারই সন্তান। এবং যদি আমরা শুধুমাত্র ভারতবর্ষের গর্বের জন্য নোবেল প্রাইজের কথা ভাবি, তাহলে সেটাও কিন্তু একেবারেই আমাদের একেবারে কুক্ষিগত একটা ব্যাপার বলা যেতে পারে। তো এই রকম একটা জায়গায় আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে এই রাজ্যের ভবিষ্যৎ এবং এই রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ, সেটা কিন্তু শিক্ষার আলোকেই উদ্ভাসিত হতে পারে। আর অন্য কিছু এখানে ভাবার জায়গা নেই। সুতরাং আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আমি মনে করলাম যে আমার চটজলদি একটা চাকরির প্রয়োজন, তাই আমি দক্ষিণ ভারতে গিয়ে নার্সিং পড়ে ফেলি। পড়তেই পারি, আমার আপত্তির কিছু নেই, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তার থেকে অনেক ভালো কেরিয়ার হয়তো তার এই রাজ্যেই অপেক্ষা করছিল, সে সেটাকে অবহেলা করলো এবং একটা গতানুগতিক নার্সিং এর জবের জন্য নিজের জীবনটাকে খানিকটা আমি বলবো পিছিয়ে দিল। মানে সে সেই জায়গাটায় পৌঁছতে পারলো না যে যোগ্যতা তার ছিল। রাজ্য সরকারের এই মুহূর্তে ভূমিকা সত্যি শিক্ষার ব্যাপারে আমাদের প্রশংসা করতেই হবে। যে আমরা দেখছি যে কত রকমের স্কলারশিপের ব্যবস্থা, আমাদের কলেজেও প্রত্যেকটি ছাত্র স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছে, আবেদন করছে, বিভিন্ন কলেজে আবেদন করছে, এবং একটা সাপোর্ট রাজ্য সরকার কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রীকে দেওয়ার চেষ্টা করছেন যে তারা যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। এই মহামারী কালেও কিন্তু কোনো স্কলারশিপ বন্ধ হয়নি, বরং কিছু স্কলারশিপ বেড়েছে, এবং তার সঙ্গে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ, যা দিয়ে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা বাইরে স্টেটে পড়তে যাওয়ার সুযোগও পাচ্ছে। সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। এবং এই মহামারী কালে যেখানে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, বহু লোক কাজ হারিয়েছেন, সেখানেও স্কলারশিপের কিন্তু খামতি আমরা পশ্চিমবঙ্গে দেখিনি। ফলে ছাত্রছাত্রীদের কাছে আমার একটি বক্তব্য, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের কাজটা, যেটা তোমাদের মূল কাজ, সেটা হচ্ছে পড়াশুনো করা, সেটাকে আরো বিস্তৃত করার চেষ্টা করো, যাতে করে তোমরা ওই যে বলছিলাম দেশের সমস্ত বড় বড় ইনস্টিটিউশন, সেখানে সব বাঙালি ছেলে মেয়েদের ভিড়, তাহলে সেখানে গিয়ে সেই ধারাটাকে বজায় রাখতে পারো। এটা ভীষণভাবে প্রয়োজন। এবং কখনোই আশা হারিও না, প্রথাগত শিক্ষা হারিয়ে যাবে না, অন্তত পশ্চিমবঙ্গের আঙিনা থেকে। এখানে প্রথাগত শিক্ষার অবশ্যই এখনো সঠিক অনুশীলন হয়। প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটি কলেজে প্রচুর শিক্ষক, এই মুহূর্তে কোথাও কোনো ঘাটতি নেই। আমাদের কলেজেও যদি দেখো, প্রত্যেকটি ডিপার্টমেন্টের শিক্ষকের সংখ্যা সত্যি এখন অনেক অনেক বেশি হয়ে গেছে, এরকম সর্বত্রই।
তো সেই জায়গা বিচারে আমি বলবো যে এত শিক্ষক আছেন, এত বইপত্র, এত ল্যাবরেটরি, সব ধরনের সুযোগ তোমাদের জন্য রয়েছে। তো একটু পরিশ্রম করে, কয়েকটা বছরের পরিশ্রম, হয়তো এই সময়টা অনেকের কাছে খুব ডিফিকাল্ট মনে হচ্ছে যে সত্যি বাড়িতে অভাব আছে এবং তাই দিয়ে আমি পড়াশোনাটা চালিয়ে যাব কি করে। কিন্তু রাজ্য সরকারের এই সমস্ত অর্থানুকূল্যে এবং নিজেদের প্রচেষ্টায় তোমরা যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করো, আমার ধারণা আমরা একই রকম ভাবে আমাদের এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের চলছে, দেশটা, সারা দেশটা চলছে, তার সঙ্গে আমাদের রাজ্যও চলছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে শিক্ষায় আমরা সব সময় অগ্রগণ্য, সব জায়গায় এগিয়ে আছি। তো যেখানেই যে যাক না কেন, শেষ অবধি গিয়ে ওই বড় জায়গাগুলো আমাদের জন্যই বোধহয় নির্দিষ্ট আছে। এবং সেই জন্যই যাবতীয়, এমনকি বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে, নাসার মতো প্রতিষ্ঠানে, সেখানেও দেখবে চারিদিকে বাংলার ছেলেদের জয় জয়কার। এই সুযোগ তোমাদের জন্যও আছে। তোমরা অসম্ভব মেধাবী, আমরা জানি যে তোমরা কি কঠিন পরিশ্রম করে তোমাদের পড়াশুনো করছো। তো সেখানে আরো একটু চেষ্টা এবং আরো একটু বিশ্বাস রাখা এই শিক্ষা ব্যবস্থার প্রতি আমার মনে হয় এখন প্রত্যেকটি পিতামাতার কর্তব্য হওয়া উচিত, তাদের ছেলে মেয়েদের বোঝানো যে একটু হয়তো সময় লাগে, কিন্তু এই সময় কখনোই ব্যর্থ হয় না। তো সেই কথাই আমি বলতে চাই, বারংবার তোমাদের কাছে বলতে চাই যে এই প্রথাগত শিক্ষার থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা ঠিক কাজ করছি না হয়তো। তো সেই উদ্দেশ্যে এইবার প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঠিক করেছেন যে পুরো রাজ্য জুড়ে ছাত্র দিবস এবং ছাত্র সপ্তাহ পালন করা হবে। ছাত্রছাত্রীদের নানা রকম ভাবে আমাদের উৎসাহী করে তুলতে হবে। আমরা চেষ্টা করি বিভিন্ন রকম সময়ে, ক্লাসেও বলি, কিন্তু এরম ভাবে একটা মানে আনুষ্ঠানিক ভাবে বলা তো হয়ে ওঠে না। সেই সুযোগ আমরা এখন পাচ্ছি, ফলে আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই সব জায়গাগুলোর সম্বন্ধে জানানোর, যেখানে গেলে তোমরা অনেক বেশি উন্নতি করতে পারবে জীবনে। মানে আমি যদি কম্পেয়ার করি নার্সিং এর সঙ্গে, তাহলে তার থেকে অনেক অনেক বেশি ওপরে তোমরা উঠতে পারবে। তার সঙ্গে এই পরিস্থিতিতে আমাদের মানসিক অবস্থাও খুব দোদুল্যমান। আমরা ঘরের মধ্যে যখন বাঁধা পড়েছিলাম, আবার হয়তো পড়তে চলেছি এই ওমিক্রনের জন্য, তখন কিভাবে আমাদের মানে মেন্টাল স্টেট ছিল সে আমরা সবাই জানি, আমরা সবাই সেটার অভিজ্ঞতা অর্জন করেছি। ফলে সেই সময়েও কি করা যেতে পারে সেগুলো নিয়েও আমাদের ভাবতে হবে। এবং সহজেই ভেঙে পড়ছে একটি প্রজন্ম, আজ এই কাজটা করব না, কালকে ওই কাজটা করব না, বড় বড় সব সিদ্ধান্ত নিয়ে ফেলছে নিজেদের জীবনের সম্বন্ধে। তো সেই জায়গা থেকে তোমাদের দরকার নিয়মিত কাউন্সিলিং এর, সবাইকার বোঝার যে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে, পৃথিবীটা একেবারেই শেষ হয়ে যায়নি। এছাড়া আমাদের যে সমস্ত স্কলারশিপ গুলো রাজ্য সরকার দিচ্ছেন, আমাদের কলেজে প্রথম থেকেই তার একটা খুব ভালো হেল্পলাইন আছে এবং সেখানে গুগল ফর্মের মাধ্যমে তোমরা তোমাদের তথ্য দিয়েছো, তারপরে শিক্ষকরা সেটাকে দেখেছেন, দেখে সেগুলোকে রেকটিফাই করেছেন, তারপর তোমরা অ্যাপ্লাই করেছো এবং নিয়মিত সেগুলো রেকর্ড রেখে প্রপার ওয়েতে আমরা সেগুলো যা করণীয় কাজ সেগুলো করার ব্যবস্থা করি। এবং আজ অবধি আমাদের কলেজে কোনো ছাত্রই কখনো হয়নি, বঞ্চিত হয়নি এই স্কলারশিপের ব্যাপার থেকে। ফলে এটা আমরা অনেক দিন ধরেই চালাই, এটা এবছরের বিষয় নয়। তবু আমরা আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দেব যে তোমরা কি কি স্কলারশিপ পেতে পারো বা কি ধরনের স্কলারশিপের জন্য তোমরা এলিজিবল, তোমরা আরো কি করতে পারো এর জন্য, সেই সমস্ত বিষয়েও আমরা আলোচনা করব। এখন দেশ জুড়ে একটা নতুন শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, ন্যাশনাল এডুকেশন পলিসি। হতে পারে পশ্চিমবঙ্গ সরকার এখনো ন্যাশনাল এডুকেশন পলিসির সঙ্গে সহমত নয়, কিন্তু আমরা তো একটা বড় একটা দেশের মধ্যে একটা আলাদা কিছু ভাবতে পারি না। ফলে ন্যাশনাল এডুকেশন পলিসি খারাপ না ভালো সে নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে বসিনি। আমার বক্তব্য সেখানে যেটুকু যা ভালো আছে সেটাকে যদি আমরা এখন থেকেই নিতে পারি, তাহলে কিন্তু খানিকটা এগিয়ে থাকবো আমরা। সেই রকমই একটা ভালো জায়গা হচ্ছে বেশ কিছু পাঠ্যক্রম
এখন ওই এনপিটিইএল বা স্বয়ং এই ব্যবস্থার মাধ্যমে আমাদের কাছে কিন্তু একদম ফ্রি অফ কস্ট আসছে। আমার যদি মনে হয় যে আমি আরো একটু বেশি জানতে চাই, আমি কম্পিটিটিভ এক্সাম গুলো দেব, তার জন্য আমার আরো একটু পড়াশুনো করার দরকার, তাহলে কিন্তু এই ধরনের কোর্সগুলোর একেবারে ফ্রিতে তোমরা পেতে পারো। এবং আমরা সেটাও খুব গর্বের সঙ্গে বলবো যে হুগলি জেলার মধ্যে আমাদের কলেজ এনপিটিইএল এর একটি নোডাল সেন্টার, এবং আমাদের একজন শিক্ষক ডক্টর অমৃত মিত্র, তিনি নিয়মিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জানাতে থাকেন আজ কোথায় কি কোন কোন ক্লাস আছে, যে ক্লাসগুলো তোমরা করতে পারো। এই ক্লাসগুলো হয়তো দেশের সমস্ত প্রথিতযশা ইনস্টিটিউশনের অনেক নাম করা মানুষদেরা সেই ক্লাসগুলো নেন। এবং আলটিমেটলি এই যে আমরা বলি যে দেশব্যাপী যে পরীক্ষাগুলো হয়, যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, সেগুলো তো তারাই পরিচালন করেন। ফলে তারা কি চাইছেন, কিভাবে সাবজেক্টটাকে ডেসক্রাইব করছেন, সেগুলো কিন্তু জানার বা বোঝার প্রয়োজন পড়েছে। আমার কথা হচ্ছে প্রথাগত শিক্ষা এবং তার মধ্যে আরো কতটা উন্নতি করা যেতে পারে, আরো কতটা অগ্রগতির পথে আমরা যেতে পারি, সেই চেষ্টা করার উদ্দেশ্যে আমরা এই সপ্তাহটাকে গ্রহণ করেছি। এই রকম নানা রকমের আলোচনা চক্রের আমরা আয়োজন করেছি, যাতে করে ছাত্রছাত্রীদের প্রকৃত সুবিধে হয়। আর সবশেষে যা না করলে বোধহয় আমাদের এই সপ্তাহটি পালন সম্পূর্ণ থাকবে না, সেটা হলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, তোমরা নিশ্চয়ই সেই সব শিডিউল পেয়েছো, এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমরা সবাই যোগদান করো, যাদের মধ্যে যেটুকু যা জানা আছে, গান নাচ, সেগুলো তারা করতে পারে সেখানে। এবং আমরা যথাসম্ভব চেষ্টা করব ছাত্রছাত্রীদের ওই দিকেও উদ্বুদ্ধ করা, কেননা পশ্চিমবঙ্গ শুধু শিক্ষার রাজধানী নয়, পশ্চিমবঙ্গ সংস্কৃতিরও রাজধানী। সারা দেশের কালচারাল ক্যাপিটাল হচ্ছে পশ্চিমবঙ্গ, সুতরাং তাকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। তার সঙ্গে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি চাইবো আমাদের ছাত্রছাত্রীরা সবেতে অংশগ্রহণ করে সমস্ত বিষয়ে এগিয়ে যাক, এবং এইভাবে আমাদের এই যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পরিচালনায় যে সপ্তাহব্যাপী ছাত্র উৎসব পালন করার কথা বলা হয়েছে, সেটা যথার্থভাবে সার্থক হয়ে উঠবে। এই বলে তোমাদের সকলকে অনেক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে যে কিভাবে এই যে কথাটা একটু আগে আমি বলছিলাম, এই স্বয়ং বা এনপিটিএল এর মাধ্যমে আমরা কতটা উচ্চশিক্ষা, প্রকৃত উচ্চশিক্ষা পেতে পারি। তো সেইটা আমাদের বোঝা দরকার। আমরা মনে করি যে আমরা আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে যে শিক্ষা লাভ করছি সেটাই যথেষ্ট, তা নয়। শিক্ষার আঙিনা এখন অনেক বড় হয়ে গেছে, এবং সেই জায়গায় আমাদের পৌঁছতেই হবে। কেননা আমি আবার বলছি, আমি উৎকর্ষের পূজারী। আমি সবসময় চাই যে পশ্চিমবঙ্গ শিক্ষার জগতে উৎকর্ষের ব্যাপারে সব সময় প্রথম স্থান অর্জন করুক, এবং সেটা একমাত্র আমাদের মেধাবী ছাত্রছাত্রীদের মাধ্যমেই সম্ভব। সমস্ত ছাত্রছাত্রীদের আবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহাশয়, চৈতালি ম্যাডাম এবং সমিত স্যারের কথা সকলের থেকেই আমরা এই ছাত্র সপ্তাহের উদযাপনের তাৎপর্য ও গুরুত্ব বিশদভাবে জানলাম। এবারে যদি বলতে হয় কবির ভাষায়, সুশিক্ষার লক্ষণ এই যে তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তি দান করে। মুক্তির কথা বলতে হয় গত প্রায় 1 বছর 8-9 মাস অনেক না পাওয়ার মধ্যেও বলতে হয় এই সময় পঠন পাঠন ভিত্তিক শিক্ষার গণ্ডি অনেক বিস্তৃত হয়েছে। তা শুধু আর শিক্ষাঙ্গনেই সীমাবদ্ধ নেই। কোভিড পরিস্থিতিতে যখন আমরা শিক্ষাঙ্গনে পৌঁছতে পারিনি, আমাদের গৃহের আঙিনায় শিক্ষাকে নিয়ে আসার প্রয়াস করেছি আমরা, এবং তা সম্ভব হয়েছে ডিজিটাল এডুকেশনের মাধ্যমে। এক নতুন দিগন্ত খুলে গেছে পঠন পাঠনে। ডিজিটাল এডুকেশন প্রসঙ্গে আমরা বিশদভাবে জানব গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর অমৃত কৃষ্ণ মিত্র মহাশয়ের কাছ থেকে। অমৃত।
Thank you, madam, for your invitation and kind words. Let me share my slides. I hope my slides are visible to all the four groups, right? Okay. In order to facilitate an uninterrupted session, I shall try to make my video off because four parallel links are being operated. Okay. Okay. Dear students, I would also like to state that this is neither my area of expertise in teaching and not so in the field of my research. However, I do have sincere interest in pursuing these courses, and I also am the single point of contact of SWAYAM NPTEL local chapter. This is the sole reason why respected Principal Sir and the Teachers Council had asked me to conduct this session, and I happily agreed to do the same. Today, I shall discuss the topic online and digital education, ensuring equitable use of technology. However, more emphasis will be given to NPTEL. I shall use both English and Bengali to communicate during the session. Okay, so right at the outset, let us focus. What is an open online course? What is an open online course? Uh, a particular open online course is exactly like a course that your teacher teaches you on campus. Obviously, the course starts on a certain date. There is a course duration, lectures every week, tutorial problems every week, and every week there is a discussion session. And obviously, at the end of the course, there should be some assessments or some assignments. Except that everything unfolds on an open online portal. Online assessment and assignments play the crucial role in such open online courses. Now let us move on to the term MOOC. There are 5 important components of MOOC. The first one is course content video lectures, assignments, objective, subjective, and programming based, text transcripts and laboratory demonstrations, live interactive sessions by the faculty members, and most importantly, the discussion forums. So if we follow some literature survey, then we will observe that there are 8 to 9 different components of MOOC. But in this discussion, I am showing the 5 major parts of massive open online course that is known as MOOC. Our next point of discussion, that what is the basic difference between an on-campus versus an open online course. In an on-campus course, what we actually observe is students come through admission process, and obviously there are some prerequisites.
course on campus with peers, and face-to-face interaction. As the course gets completed, credit towards degree, placements, and recognition. However, on the other side, in an open online course, usually anyone can click and enroll themselves. The course is at a distance and mostly self-motivated. However, the recognition mechanisms are still evolving. Can we move to the next point now? What is digital education? Digital education is the innovative use of digital tools and technologies during teaching and learning. And it is often referred to as TEL, technology enhanced learning, and often it is also known as e-learning. Exploring the use of digital technologies gives educators the opportunity to design engaging learning opportunities in the courses they teach. And this can take the form of blended or fully online courses and programs. Dr. Jacobs, owner of Curriculum Designers, once said that teachers need to integrate technology seamlessly into the curriculum instead of viewing it as an add-on, an afterthought, or an event. Well said by Dr. Jacobs. Dear students, if you make a detailed survey of the reports of the last 5 to 6 years, you will be able to understand that digital education was considered important. That was the scenario of our country as well. However, for the last 2 years, it has become indispensable. I'm quite sure that this particular slide will definitely surprise you. You will see that around 191 countries have closed all their schools and colleges, affecting over 1.5 billion students from pre-primary to tertiary education. Only a small fraction of the academic institutes were open during the last 2 years. Now let us focus on a topic like digital education and our country, India. India is well progressing towards digital education. There is no doubt of it. This is obviously backed by rising adoption of digitization by universities and colleges, increasing internet penetration, and soaring demand from students. There was a report from EMI ConterCube, and according to the EMI ConterCube report, active internet users in India is estimated to reach 900 million by 2025. That means up 45% over 622 million active internet users in 2020. Can you imagine? Also, the internet penetration in the country is expected to reach more than 55% by the end of 2025. Very promising picture. As per RateSeer Consulting, the online education market in India is forecast to reach $5 billion by 2025, driven by the government's focus on designing online education programs, strengthening digital infrastructure across the country, and catering to the rising demand for upskilling among students. Our government has already taken some initiatives for smooth conduct of e-learning. The most important is EPG Pathshala. This is an initiative of the Ministry of Human Resource Development to provide e-content for studies.
This is an initiative of MHRD, I have already told you, and it is under National Mission on Education through NME ICT being executed by the UGC. NME ICT, actually the full form is the National Mission on Education through Information and Communication Technology. The content and its quality being the key component of education system. High quality, curriculum-based, interactive e-content in 70 different subjects till now across all disciplines of social sciences, arts, fine arts, and humanities, natural and mathematical sciences, linguistics, and languages have been developed by the subject experts working in various Indian universities and other R&D institutes across the country. Every subject had a team of principal investigators, paper coordinators, content writers, content reviewers, language editors, and a multimedia team. Just imagine how effective it can be. Next up is SWAYAM. It provides for integrated platform for online courses. SWAYAM is a program initiated by the Government of India and designed to achieve 3 cardinal principles of education policy. What are those 3 cardinal principles? One is access, second one is equity, and third one is quality. The objective of the effort behind SWAYAM is to take the best teaching learning resources to all, including the most disadvantaged. The courses hosted on SWAYAM are in 4 quadrants. The first one is video lecture. Second one is specially prepared reading material that can be easily downloaded or printed. Self-assessment tests through assignments and quizzes. Last but not the least, an online discussion forum for clearing the doubts. Steps have been taken to enrich the learning experience by using audio, video, and multimedia and state-of-the-art pedagogy and/or technology. SWAYAM seeks to bridge the digital divide for students who have hitherto remained untouched by the digital revolution and have not been able to join the mainstream of the knowledge economy. Wonderful initiatives by SWAYAM. In order to ensure the best quality content is produced and delivered, 9 national coordinators have been appointed by SWAYAM. The first one is AICTE for self-paced and international courses. Second one will be NPTEL, National Program on Technology Enhanced Learning. This was initially for the engineering courses. Now NPTEL is extremely involved to pure science courses and even on social science and humanities as well. Third one is UGC for non-technical post-graduation education. CEC, Consortium for Educational Communication, is extremely important for undergraduate education. NCERT is there. This is for school education. NIOS is also for school education. IGNOU for out-of-school students. The rest two are IIMB and NITTTR. They are especially for management studies, that is IIMB, and NITTTR is basically for the teacher training programs. Before moving into my next point, let me clarify something about pedagogy and the relation between pedagogy and digital education.
Teachers must be able to combine several important kinds of knowledge in order to successfully implement classroom science instruction for concept learning, right? These include knowledge of science content, science pedagogy, and most important is inquiry-based pedagogy. A theoretical knowledge of each is not enough, especially in today's scenario. Only theoretical knowledge is not enough. A teacher needs to understand how to integrate them to make instructional decisions for teaching a variety of specific topics in actual classroom situations. Science teacher education programs normally include both science content courses and science teaching methodology courses. Obviously, in the former, understanding of science content is both promoted and assessed using a large variety of problems. Much less attention has been given to promoting and assessing understanding of science pedagogies in this way. There are 5 major approaches of pedagogy. The first one is constructivist, second one is collaborative, third one is integrative, fourth one is reflective, and fifth one is the most important one, inquiry-based learning. This is the most important. There are several tests based on pedagogy. Pedagogy of science teaching test, this is known as POST. Career-based assessment of science teaching orientation. So pedagogies are extremely important, and every teacher must be extremely involved in pedagogy along with his or her students. If we follow the national education policy, then we will see that pedagogy has been given a significant contribution and weightage. And not only in our country, I must say that all over the world, all the college and university teachers, including the school teachers, along with their dear students, they are involved to design several modules, several course structures involving only 2 words. One is pedagogy and the second one is POGIL. Pedagogy and POGIL. 2 P's are the most important of science education, especially in recent times all over the world. Believe me, NPTEL, ePathshala, I am not saying that all the materials or all the courses have followed pedagogy or POGIL in a 100% way. That is not possible. But most of the courses which we actually find in NPTEL platform, in ePathshala, in Swayamprabha, even some materials that we easily obtain from InFlipNet Center as well, they actually follow to maintain pedagogy and POGIL to a great extent. Let me give you a brief idea about POGIL. POGIL was discovered, rather better to say devised, in 1994 to teach general chemistry in a better way. Believe me that apart from pedagogy, POGIL is the another important parameter to prepare course content and to teach your dear students. In a POGIL classroom, students actually work in learning teams on guided inquiry exercises. The process-oriented component of POGIL is designed to have each instructor think about what process skills are important to develop his or her students. There were several contributors towards POGIL. To name a few, I must mention
Professor Rick Moog, Professor Spencer, Professor Hansen, Professor Bones, and Professor Lewis. The full name of POGIL is, I have already mentioned, Process-Oriented Guided Inquiry Learning. It is a student-oriented, group learning, instructional strategy, and philosophy developed through research on how students can learn better and best. There are two crucial aspects to the design of a POGIL activity. The first one is sufficient appropriate information must be provided for the initial exploration so that students are able to develop the desired concepts. The second one is the guiding question must be sequenced in a carefully constructed manner so that not only do students reach the appropriate conclusion, but at the same time, various process and learning skills are also implemented and developed. Probably, you may ask me why I am adding pedagogy and POGIL into my today's discussion. It is because most of the national online portals related to open courses are designed in such a way so that these fundamental aspects of education are well covered. My next point of discussion will be National Project on Technology Enhanced Learning, that is NPTEL. The NPTEL is a project of MHRD initiated by 7 Indian Institute of Technologies. Actually, nowadays there are around 21 to 23 IITs. It may be 22 as well. But the 7th oldest IITs, IIT Kanpur, Kharagpur, Mumbai, Chennai, Guwahati, Delhi, and Roorkee. These 7 IITs, along with Indian Institute of Science, Bangalore, these 8 institutes joined their hands and supported the digital education system through NPTEL. It was created way back in 2003 to provide online education. The aim of NPTEL was to have web and video courses in engineering, sciences, and management. Now, several courses on social science, humanities are also there. This is the largest online repository in the world of courses in engineering, basic sciences, and selected humanities and social science subjects. YouTube channel for NPTEL, the most subscribed educational channel, more than 1 billion views and more than 42 lakhs subscribers. And above all, more than 56,000 hours of video content. This is the most accessed library of peer-reviewed educational content in the world, having more than 52,000 hours of transcribed content and more than 51,000 hours of subtitled videos. Can you imagine the importance of NPTEL? I shall be discussing NPTEL in detail shortly. Now let us move to virtual labs. I personally think that this is the pressing need of the time. The virtual labs offer students a learning management system and various study aids such as video lectures, web resources, self-evaluation, and animated demonstrations. Dear students, try to feel the scenario during the month of May 2021 or in the month of November, October in the year 2020, where our college was closed. You badly missed
the laboratories, right? Have you ever visited the virtual laboratories? There are several crucial links. There are several important portals are there where a student can get a very good flavor of their laboratories. However, saying all those things, today I am supporting digital education. That is why I am saying that digital education is good. Everything is good in digital education, but saying all those things, I also agree that observing a particular demonstration in a virtual lab and doing that particular experiment in reality in your college laboratory, there is obviously a hell and heaven difference. But something is better than nothing, isn't it? So why not? Virtual labs are extremely important, and I must say that it is the pressing need of the time. There are several importance of virtual labs. Obviously, to provide remote access to simulation-based laboratories in various disciplines of science and engineering, to enthuse students to conduct experiments by arousing their curiosity. This would help them in learning basic and advanced concepts through remote experimentation. Virtual labs can provide a complete learning management system around the virtual labs where the students and or teachers can avail the various tools for learning, including additional web resources, video lectures, animated demonstrations, and self-evaluation. There are several other initiatives as well. National Academic Depository, popularly known as NAD. Please go through the site of NAD after my session gets over. National Knowledge Network, NKN, is another important portal. NEAT, NEAT, it actually aims to use artificial intelligence to make learning more personalized and customized as per the requirements of the learner. If you are interested in artificial intelligence, you see that students often think that artificial intelligence usually belongs to the students of computer science. It actually belongs to the students coming from engineering background. But nowadays, the scenario has changed. Even a student from humanities background, a student from physics background, a student from chemistry background, a student from psychology background, and everyone needs the help of artificial intelligence. So artificial intelligence can make your learning much more and more interesting. Along with this, other digital initiatives taken by the government of India include Shikshavani. Shikshavani is for widespread use of radio, the Central Board of Secondary Education's podcast. Sign language content on the National Institute of Open Schooling, both via website and through YouTube. And digitally accessible information system, often known as DAISY, for accessing special e-content for hearing and visually impaired learners, and free open source software for education. So our country has moved much further. They have taken several initiatives, but unfortunately, most of the students, we are not aware of it. Apart from that, NDEAR, National Digital Educational Architecture, it is a quite new initiative. In the Union Budget of 2021-22, Indian government established NDEAR to strengthen digital infrastructure
and support activities related to education planning. The NDEAR aims to offer distinct education ecosystem architecture for advancement of digital infrastructure in the country and guarantee autonomy of stakeholders, especially states and UTs. Diksha. Diksha is quite popular. Diksha is quite popular amongst the school students. Now Diksha has taken several initiatives so that the college students can also be benefited. In September 2017, much before the small creature came to our life, the government of India introduced Diksha, digital infrastructure for knowledge sharing, a national portal especially for school education to offer school curriculum based engaging learning materials to students, even teachers and parents. The portal supports more than 18 Indian languages, and it has been implemented by 35 states and UTs. So Diksha is extremely popular, especially in the northern part of our country. So dear students, you can follow the Diksha portal. This particular event, that is PM E-Vidya program, is quite new. And PM E-Vidya program was introduced by the government of India during COVID time in May 2020. The purpose of PM E-Vidya program was to make e-learning more accessible for Indian students and teachers to promote and strengthen digital education in India. The program aims to converge all activities related to online and or digital education, and it is expected to benefit more than 25 crore school students. This program will also encompass designing unique e-content for hearing and visually impaired students and offering radio or podcasts and QR-coded digital textbooks to school students. I am quite sure that both Diksha and PM E-Vidya program, they have taken some initiatives for the college students as well. So whenever you get some time, apart from making a click on WhatsApp or on Facebook or any other social network channel, please try to click on these websites. Please try to click on these portals. God knows, you may be benefited. Under this PM E-Vidya program, top 100 universities were permitted to begin online courses, provide better learning prospects to 3.7 crore higher education students, and enhance e-learning by relaxing regulatory framework for distance, open, and online education. This is another interesting one, Swayamprabha. Swayamprabha, although it started in the year 2017, but there is a huge jump in its activity since 2020 during the COVID period. What is Swayamprabha? It is a group of 34 direct-to-home channels dedicated to broadcasting educational programs 24/7, was introduced in the month of May of 2017. The channels broadcast new content for a minimum of 4 hours every day. And this is repeated 5 times in the same day for students to select a convenient slot. এত ভালো সুযোগ আর কেউ তোমরা পাবে? Swayamprabha is extremely important. অনেকেরই ধরো আমরা শুনতে পাই that they do not have
that much good internet connectivity to pursue such online courses, then why not you are going for Swayamprabha? Nishtha. Nishtha is the another famous program. It is extremely new. In the financial year 2021, the National Initiative for School Heads and Teachers Holistic Advancement, Nishtha Phase 2, was launched at the secondary level to tailor modules for online education. As per the Union Budget 2021-22, around 5.6 million teachers will be trained under the Nishtha training program within the financial year 2022. So I do not have some latest updates about Nishtha, but কয়েকজনের কাছে আমি শুনেছি, especially in Delhi, in Pune, Mumbai side, যে ওখানে college teachers, even university teachers, school teachers, they are doing the courses on Nishtha, and they are trying to implement those ideas that they are getting through such Nishtha portal amongst their students. So Nishtha is another important digital education based initiative by our own government. I've already told you about virtual lab. This is OLabs. To offer students laboratory learning experience via the internet, the government of India introduced OLabs in November 2014 for those who do not have access to the physical labs. Koto option dekho. So virtual lab is one option. You can also go for OLabs. InFlipNet Center. InFlipNet Center, এটা যদিও আমরা কোনো ডিজিটাল এডুকেশন ওইভাবে আমরা ফেলতে পারি না, বাট এর আন্ডারে অনেক রিসোর্স মেটেরিয়াল আমরা পেতে পারি। So that is why InFlipNet Center is also important in today's discussion. Information and Library Network is the full form of InFlipNet. The main academic office is at Gandhinagar, just beside IIT Gandhinagar campus. It is an autonomous inter-university center of University Grants Commission, New Delhi. It is a major national program initiated by the UGC in March 1991 as a project under UCA. It became an independent inter-university center in June 96. দেখো কত দিনের পুরনো। InFlipNet is involved in modernizing university libraries in India using the state-of-art technologies for the optimum utilization of information. তোমরা শুনলে হয়তো খুশি হবে that our college has taken some initiatives in the recent past so that they can be associated with InFlipNet. And I am sure that all of you will be benefited through InFlipNet. InFlipNet is set out to be a major player in promoting scholarly communication among academicians and researchers in India. দেখো এখন আর সিনারিও ওরকম নেই যে আমি ইউজি লেভেল পড়বো, then I shall go for PG courses, then I'll come in the field of research. আমরা যদি অ্যাডভান্সড কান্ট্রিগুলোকে দেখি, খালি অ্যাডভান্সড কান্ট্রি কেন বলবো, আমাদের ইন্ডিয়াতেও এখন প্রচুর স্টুডেন্টস তারা ইউজি লেভেলে তারা রিসার্চ করছে, অ্যান্ড দে আর পাবলিশিং পেপারস, রিসার্চ পেপারস। অবভিয়াসলি এটা আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে একটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর রিসার্চ ল্যাবরেটরিতে ঢুকছে, তার রিসার্চের ভাবনা চিন্তা আর একটা ইউজি স্টুডেন্ট যে সবে ক্লাস 12 পাস করে এসেছে তার রিসার্চের ভাবনা চিন্তা সেম হবে, এটা আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না। কিন্তু বেসিক সায়েন্স বা ফান্ডামেন্টাল সায়েন্সে দ্য স্টুডেন্টস, দ্য ইউজি স্টুডেন্টস, হ্যাঁ তোমরা ঠিক শুনছো, ইউজি স্টুডেন্টস তোমাদের মতো ইউজি স্টুডেন্টস, দে আর ডুইং সাম কোয়ালিটি রিসার্চ। বেসিক সায়েন্সে যে এখনো কত কিছু করার রয়েছে তোমরা ভাবতে পারবে না। এটা খালি ইন্ডিয়া বলে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাই সবাই এখন অ্যাপ্লাইড ফিল্ডে রিসার্চ করতে অনেক বেশি ইন্টারেস্টেড।
কিন্তু বেসিক সায়েন্স বা বেসিক টপিকেও বা ফান্ডামেন্টাল সায়েন্সেও যে ভালো রিসার্চ করা যেতে পারে এবং ইউজি বা পিজি স্টুডেন্টসদের নিয়ে যে করা যেতে পারে, সেটা কিন্তু এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এই ইনফ্লিপনেট সেন্টারে তোমরা এরকম অনেক স্কলারলি আর্টিকেল পাবে, যে স্কলারলি আর্টিকেলগুলো তোমরা ইউজি লেভেলে যে কোর্সগুলো পড়ছো তার সাথে অনেকটা রিলেটেড। তার ফলে তোমরা একটা আইডিয়া পেতে পারো যে আমি কেমিস্ট্রিতে আমার ডোমেনটা এইটুকু, বিএসসির 2 ইয়ারে আমি এইটুকু শিখেছি, আমি আমার এই নলেজের ওপর বেস করে ভাবনা চিন্তার দিগন্তটাকে বাড়িয়ে দিয়ে এরকম কিছু ফান্ডামেন্টাল সায়েন্সের ওপর স্কলারলি আর্টিকেল ফলো করে আমি কি কিছু করতে পারি? সো তোমাদের এগিয়ে আসতে হবে, তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরা 1 পা এগোবে, টিচার্সরা 3 পা এগিয়ে যাবেন। এখন এত সুযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম, আমাদের কোভিড সিচুয়েশনে সবকিছুই যদি আমরা বলি নেগেটিভ হয়েছে, এটা কিন্তু একটা বিরাট পজিটিভ সাইড যে ডিজিটাল এডুকেশন কিভাবে এগিয়ে এসেছে। আমরা সেটাকে কেন ইউজ করব না? আমরা সেটাকে কেন ইউজ করব না? লার্নিং, শিক্ষা, এটার কিন্তু কখনো কোনো এন্ড হয় না। আমি সব জানি বা আমার এই কারিকুলামটা পুরোটা কভার করছে, আমার সিলেবাস কমপ্লিট, এগুলো দেখো আনসাইন্টিফিক অ্যাপ্রোচ। আমরা যদি পেডাগজিক্যালি দেখি, হায়ার স্টাডিজে সিলেবাস বলে অ্যাজ সাচ কিছু হয় না। তোমাকে নিজের জ্ঞানের দিগন্তটাকে, জ্ঞানের পরিধিটাকে তোমাকে বাড়াতে হবে। এত এখন অপশন, এগুলোকে কেন তোমরা কাজে লাগাবে না? তো আজকের পর এসো আমরা ভাবনা চিন্তা চেঞ্জ করি, আমরা সবাই এগিয়ে আসার চেষ্টা করি। ইনফ্লিপনেটের মাধ্যমে আর কি কি হয় দেখো। ইনফ্লিপনেট হেল্পস টু প্রমোট and establish communication facilities to improve capability in information transfer and access, that provide support to scholarship, learning, research and academic pursuit through cooperation and involvement of agencies concerned. ভাবতে পারো? With the help of Inflipnet, a computer communication network for linking libraries and information centers in universities, deemed to be universities, colleges, UGC information centers, institutions of national importance, and R&D institutions, avoiding duplication of efforts. অনেক সময় আমরা দেখতে পাই কোন স্টুডেন্ট বলে আমার কলেজ নতুন, আমার কলেজের লাইব্রেরিতে অত বই নেই, আমার ইউনিভার্সিটি একদম নিউলি এস্টাবলিশড, এই ইউনিভার্সিটির লাইব্রেরিতে অত বই নেই, আমি কি করে পড়বো? কিন্তু আমরা এই এক্সকিউজ গুলো না দিয়ে আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মটাও তো ইউজ করতে পারি। ইনফ্লিপনেটের মাধ্যমে ইন্ডিয়ার টপ ইনস্টিটিউট গুলোর লাইব্রেরি গুলোকে কানেক্ট করা রয়েছে। সো উই আর জাস্ট আ সাইন ইন অ্যাওয়ে। আমরা এক্সকিউজ কেন দেব? এক্সকিউজ দেওয়া মানে হেরে যাওয়া। আমরা এসো না চেষ্টা করি এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে কি করে কাজে লাগানো যেতে পারে। Inflipnet helps to evolve standards and uniform guidelines in techniques, methods, procedures, computer hardware and software, services, and promote their adoption in actual practice by all libraries in order to facilitate pooling, sharing, and exchange of information towards optimal use of resources and facilities. To evolve a national network interconnecting various libraries and information centers in the country, and to improve capability in information handling and service. তাহলে আজকের পর আমি এক্সপেক্ট করব তোমরা সবাই একবার ইনফ্লিপনেট পোর্টালে যাবে। To provide reliable access to document collection of libraries by creating online union catalog of serials, theses, dissertations, books, monographs,
and non-book materials. Non-book material means some manuscripts, some study materials, some audio visuals, some data in various libraries in India. To provide access to the bibliographic information sources with citations, abstracts, etc. through indigenously created databases of the Sectoral Information Center of NISSAC UGC Information Centers, city networks, and such others by establishing gateways for online accessing of national and international databases held by national and international information networks and centers respectively. দেখো ইউজি লেভেল থেকে এখন স্টুডেন্টদের রিসার্চ পেপার পড়া উচিত। রিসার্চ পেপার মানে আমি এমন কোনো পেপারের কথা দেখো বলছি না যে রিসার্চ পেপারের তুমি কিছুই বুঝবে না। তার মানে তোমাকে বেসিক সায়েন্স বা ফান্ডামেন্টাল সায়েন্স এই রিলেটেড যে রিসার্চ গুলো ধরো যেগুলো হয়, এরকম তোমরা অনেক রিসার্চ পেপার পাবে। যে রিসার্চ পেপার ধরো 6 পাতা, 6 পাতার মধ্যে তুমি পড়ে 3টে পাতা তো বুঝবে, কি করে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হয় সেটা তো তুমি শিখবে, কি করে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয় সেই ব্যাপারে তো একটা আইডিয়া পাবে। তো এই চেষ্টাগুলো আমরা করব না কেন? তুমি ইনফ্লিপনেট সেন্টারের মাধ্যমে এরকম একটা হিউজ পুল অফ রিসার্চ আর্টিকেলস পাবে, যার মাধ্যমে তুমি নিজেকে এনরিচ করতে পারবে, তুমি নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। সায়েন্টিফিক রিডিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সায়েন্টিফিক রিডিং কিন্তু অত সহজ নয়। সায়েন্টিফিক রাইটিং তো ধরো পরের কথা, কিন্তু সায়েন্টিফিক রিডিং, একটা সায়েন্টিফিক আর্টিকেল লেখা, সায়েন্টিফিক্যালি কথা বলা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো কিনা জানি না, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক ইনিশিয়েটিভ নিয়েছে। ইভেন ইনসান নাম তোমরা শুনেছো, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি, তারা একটা প্রোগ্রাম করছে সারাংস, সেটা মেনলি ইউজি আর পিজি স্টুডেন্টসদের নিয়ে। সেখানে সারাংসের অবজেক্টিভটা হচ্ছে এটা যে তোমাকে একটা পেপার পড়তে দেওয়া হবে, তারপরে তুমি যেটা পড়লে সেটাকে তুমি 5 মিনিটসে পুরো গল্পটা বলবে। এটার নাম সারাংস। এটা নিয়ে নেশন ওয়াইড কম্পিটিশন হচ্ছে, তোমরা এগুলোতে পার্টিসিপেট করতে পারো। এই যে আজকে একটু আগে পেডাগজি বা পগিল নিয়ে এত কথা বলছিলাম, এই পেডাগজি আর পগিল কিরকম ভাবে ইউজি স্টুডেন্টসদের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে, তার জন্য টিআইএফআর মুম্বাই, হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন, দে আর অর্গানাইজিং NIUS প্রোগ্রামস। তো এই প্রোগ্রামগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারো। কোভিড সিচুয়েশনে সবকিছুই এখন অনলাইন হচ্ছে, এগুলোও কিন্তু বৃহত্তর এডুকেশনের একটা পার্ট। নিজেকে এগিয়ে নিয়ে চলো, নিজেকে এগিয়ে নিয়ে চলো। কেউ তোমার জন্য ওয়েট করবে না, তোমাকে নিজেকে পুশ করতে হবে। দেখো, InflipNet Center can help us to develop new methods and teaching for archival of valuable information available as manuscripts and information documents in different Indian languages in the form of digital images using high density storage media. ভাবতে পারো InflipNet Center আমাদের কত কিছু বা কত রকম ভাবে সাহায্য করছে। দেখো, এগুলো হচ্ছে ইনফ্লিপনেট সেন্টারের কিছু সিগনিফিকেন্ট অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে তোমরা যে কোনো একটাতে পার্টিসিপেট করতে পারো। সবকটাতে পার্টিসিপেট করা সম্ভব না। আজকে আমি ডিজিটাল এডুকেশন নিয়ে একটা সেশন অ্যারেঞ্জ করেছি বলে ডিজিটাল এডুকেশনের সবকিছু তোমাদের ফলো করতে বলবো, সেটা কখনোই পসিবল না। জাস্ট ওয়েবসাইট গুলো সার্চ করে দেখো, এগুলোর মধ্যে যেটা তোমার ঠিকঠাক মনে হবে সেটা তুমি ফলো করতে পারো। ইন্টক্যাট, সোল, শোধ সিন্ধু, এনলিস্ট, ইনফিস্ট্যাটস, ইনফেট, শোধশুদ্ধি, শোধগঙ্গা, শোধগঙ্গোত্রী, IR ইনফ্লিপনেট, ILMS। তার মানে কত অ্যাক্টিভিটি দেখো ইনফ্লিপনেট সেন্টারের আন্ডারে রয়েছে। আচ্ছা, আমি এতক্ষণ একটা জেনারেল প্রেজেন্টেশন দিলাম। এবার দেখো আমাদের ভেরি ওন NPTEL নিয়ে আমি কিছু কথা এখন তোমাদের সাথে আলোচনা করব। NPTEL, this particular course, এটা আমি রেগুলারলি ফলো করি। NPTEL কোর্স আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমি ফলো করি মানে ওই খালি মাঝে মাঝে দুটো ইউটিউব লেকচার শুনলাম তা না, আমি প্রত্যেকটা সেমিস্টারে ফর দ্য লাস্ট 2 ইয়ার্স একটা করে কোর্স আমি করি। তারপরে প্রক্টর্ড অফলাইন যে এক্সাম হয় বিভিন্ন সেন্টারে পরে, আমাদের হুগলি ডিস্ট্রিক্টে আদি সপ্তগ্রাম সেন্টার আছে, আমি কলকাতায় থাকি বলে আমি সল্টলেক সেন্টারটা আমি চুজ করি, ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসি। তারপরে পাশ করলে যেরকম সার্টিফিকেট পাওয়ার সেগুলো পাই।
আমি আগেই দেখো তোমাদের বলেছি যে এনপিটিএল এটা একটা ইনিশিয়েটিভ, 7খানা ওল্ডেস্ট আইআইটি, কানপুর, বম্বে, খড়গপুর, দিল্লি, গুয়াহাটি, চেন্নাই, রুড়কি, তার সাথে আমাদের আইআইএসসি ব্যাঙ্গালোর, এই 8খানা ইনস্টিটিউট তারা হাত মিলিয়ে এনপিটিএল এই প্রোগ্রাম তারা শুরু করেছিল। এখন আমরা যেটা দেখতে পাই, এনপিটিএল এর মধ্যে কয়েকটা ভালো ভালো আইজার তারা মারাত্মকভাবে ইনভলভড হয়েছে এবং কয়েকটা নতুন আইআইটি তারাও ইনভলভড হয়েছে। এই প্রসঙ্গে আইজার পুনে আর আইজার কলকাতার কথা না বললেই নয়, এই দুটো ইনস্টিটিউট এখন এনপিটিএল কে আরো অনেক বেশি সমৃদ্ধ করেছে। এনপিটিএল এ আমরা আমাদের কলেজে 8খানা সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে। এই 8খানা সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে ধরো কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, এই 3টে সাবজেক্টের তো ধরো অনেক কোর্স তোমরা পাবে। ওরকম ভাবে ধরো জুলজি বা বটানি বা অ্যানথ্রোপোলজি আলাদা করে ধরো নেই, কিন্তু বৃহত্তর বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডারে তোমরা এই সাবজেক্টেরও প্রচুর কোর্স তোমরা পাবে। আর এখানে কোর্সগুলো ধরো যেগুলো হয় সেগুলো টপিক ওয়াইজ কোর্স। টপিক ওয়াইজ কোর্স, তুমি যে কোনো একটা টপিক তোমার ইচ্ছা মতন তুমি চুজ করতে পারো, তারপরে সেই টপিকটাতে তুমি রেজিস্ট্রেশন করে তুমি কোর্স করতে পারো। আমি ডিটেলে সবকিছু বলছি, তোমরা যারা ইন্টারেস্টেড তারা হাতের সামনে একটা খাতা পেন রেডি করে রাখো। ম্যাথামেটিক্সের জন্যও কোর্স রয়েছে, সাইকোলজির জন্যও কোর্স রয়েছে। ইভেন রিসেন্ট পাস্টে সাইকোলজির সাথে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সাইকোলজির সাথে আমাদের নিউরো সায়েন্স, এগুলোকে মার্চ করে অনেকগুলো নতুন নতুন কোর্সেস ফর দ্য লাস্ট 2 to 3 ইয়ার্স ডিজাইন করা হয়েছে। এবং এই সব কটা কোর্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন ধরো আমি তোমাদের গত 2 বছর ধরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে তোমাদের অনেকবার মোটিভেট করার চেষ্টা করেছিলাম। আমি এনপিটিএল নিয়ে আমাদের লাস্ট সেমিস্টারে 4-5 মাস আগে একটা ওরিয়েন্টেশন সেশনও আমি তোমাদের সাথে অ্যারেঞ্জ করেছিলাম। এত কিছু করার পরেও আমাদের কলেজ থেকে একজনই পার্টিসিপেন্ট লিস্টেড ফ্রম সিঙ্গুর গভর্নমেন্ট কলেজ, দ্যাট ইজ মাইসেলফ। তোমরা কেউ কিন্তু পার্টিসিপেট করো না। আজকে শ্রদ্ধেয় সব স্যার ম্যাডামরা রয়েছেন, প্রিন্সিপাল স্যার রয়েছেন, আশা করি সবার সামনে যখন এই কথাটা আমি বলছি আর এতদিন যখন আলাদা তোমাদের বলতাম, হয়তো একটা ডিফারেন্স তোমাদের মধ্যে দেখতে পাবো। ইভেন তোমরা দেখবে ইংলিশেরও কোর্স রয়েছে, আমাদের সোশ্যাল সায়েন্সের কোর্স রয়েছে। সোশ্যাল সায়েন্সের কোর্সগুলো আমাদের টিআইএফআর মুম্বাইয়ের পাশে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স যে ধরো ব্রাঞ্চ রয়েছে, সেখানকার ফ্যাকাল্টিরা এই কোর্সগুলো কন্ডাক্ট করেন। সো ফিলোসফি রিলেটেড কিছু কোর্স আমি দেখেছি, অবভিয়াসলি বেঙ্গলি বা সান্টালি বা সংস্কৃতেরও আমি একটা দুটো কোর্স আমি দেখেছিলাম, আমি মনে করতে পারছি, আই এম নট শিওর, কিন্তু বেঙ্গলি বা সান্থালি রিলেটেড কোনো কোর্স আমার কখনো চোখে পড়েনি। হিস্ট্রি রিলেটেড কোর্সও রয়েছে। এখন এটা স্বাভাবিক যে আমাদের পিওর সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স বা সাইকোলজি, এই সব সাবজেক্টে তুমি যত ভেরিয়েশন পাবে, তুমি হিস্ট্রি বলো, ইংলিশ বলো, ফিলোসফি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, এই সকল সাবজেক্টে হয়তো অত ভ্যারাইটি তুমি পাবে না, কিন্তু 2, 3, 4টে কোর্স তুমি পাবেই। তো সেগুলো দিয়েই শুরু করো না। সবাই এগোচ্ছে, এনপিটিএলও এগোবে, তোমরা ইন ফিউচার আরো কোর্সেস পাবে। দেখবে এই কোর্সগুলো করতে করতে আমার নিজের ধরো যেটা পার্সোনাল ফিলিং, একটা অ্যাডিকশন হয়ে যায়। তার কারণ দেখবে তুমি জানছো প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট সাবমিট করছো, তুমি একটা মার্কস স্কোর করতে পারছো, তারপরে তোমার যে ডাউটগুলো রেসপেক্টেড ফ্যাকাল্টি মেম্বার্স তারা এসে ডাউটস গুলো ক্ল্যারিফাই করছেন। তো একটা সম্পূর্ণ একটা মানে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স। আমাদের কলেজ বা আমাদের পার্শ্ববর্তী কলেজের যে সকল স্যার ম্যাডামরা রয়েছেন, তারা সবাই উচ্চশিক্ষিত, তারা সবাই খুব ভালো, তারা সবাই আমাদের খুবই ভালোভাবে পড়ান। কিন্তু কোনো একটা টপিক ধরো আজকে তুমি কোনো একজন টিচারের কাছে শুনলে, সেই আরেকটা টপিক আরেকজনের কাছে শুনতে তো কোনো অসুবিধে নেই। যদি তুমি 1%ও যদি অ্যাডিশনাল কিছু পেতে পারো তাহলে ক্ষতি কি? সো আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে ধরো বলছি, আমি ধরো যেটা দেখেছি, ধরো কোনো একটা পার্টিকুলার টপিক, সেই টপিক সম্পর্কে কিছু আইডিয়া আমার স্টুডেন্ট লাইফে বিএসসি লেভেলে ছিল, ইভেন সেই টপিক সম্পর্কে কিছু আইডিয়া আমি মাস্টার ডিগ্রিতেও পড়েছি, কিন্তু সেই টপিকটা যখন আমি এনপিটিএল এর ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে যখন করছি, তখন যেটা আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে অনেক কিছু রয়েছে যেগুলো আমার অজানা। তার জন্য আমাকে নতুন করে খাটতে হচ্ছে, নতুন করে পড়তে হচ্ছে, নতুন করে লিটারেচার সার্ভে করতে হচ্ছে, নতুন করে প্র্যাকটিস করতে হচ্ছে। কিন্তু
ফাইনালি আমি তো গেন করছি, সুতরাং তোমরা যদি করো আমি শিওর যে তোমরা একটু হলেও তোমরা গেন করবে। দেখো আমি 2016 একটা স্ট্যাটিস্টিক্স আমি দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এনপিটিএল ওয়েবসাইটের লিংক। এখন আমাদের তোমরা প্লে স্টোরেও এনপিটিএল এর অ্যাপ তোমরা পেয়ে যাবে। 2016 দেখো আমরা 290 মিলিয়ন ওয়েবসাইট ভিউয়ার্স ছিল, মোর দ্যান 11,000 ভিডিও আওয়ার্স ছিল, টেক্সট ট্রান্সক্রিপ্ট ছিল 15,000 ভিডিও আওয়ার্স, আর আমাদের ইউটিউব সাবস্ক্রিপশন ছিল 6,33,000। 2020 স্ট্যাটিস্টিক্স দেখো, 2020 দেখো এখন মোর দ্যান 2,000 কোর্সেস রয়েছে। ভাবতে পারো 2,000-এর বেশি কোর্স রয়েছে, মোর দ্যান 900 মিলিয়ন ভিউয়ার্স, more than 44,000 hours of video with English subtitles, more than 1.6 million of YouTube subscribers। তার মানে দেখো তুমি আমি হয়তো করছি না, কিন্তু আমাদের দেশের বাকি স্টুডেন্টসরা কিন্তু তারা এনপিটিএল কে খুব সিরিয়াসলি নিয়েছে। এনপিটিএল প্রথম দিকে জাস্ট একটা নর্মাল কোর্স হিসাবে ছিল। স্বাভাবিকভাবে 2014 সালে এরকম একটা পয়েন্ট রেস করে যে আমাদের এই মানে স্টুডেন্টদের পয়েন্ট অফ ভিউ থেকে যে আমাদের এই কোর্সগুলো করে লাভ কি যদি আমরা কোনো সার্টিফিকেট যদি না পাই। এই কারণে 2014 সাল থেকে এনপিটিএল অনলাইন সার্টিফিকেশন স্টার্ট করলো। এই অনলাইন সার্টিফিকেশনে যেটা আমরা দেখতে পাই, তোমাকে প্রত্যেকটা উইকে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা উইকে 2 বা 3টে করে তোমাকে ক্লাস ফলো করতে হবে, প্রত্যেকটা উইকে তোমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তোমার কারিকুলাম বা কোর্স যখন শেষ হয়ে যাবে তারপর তোমাকে একটা অফলাইন এক্সাম দিয়ে আসতে হবে, তবেই তুমি সার্টিফিকেট পাবে। এটাকে আমরা বলি প্রক্টর্ড এক্সাম। প্রত্যেকটা স্টেটে অন্তত 7 থেকে 8খানা করে সেন্টার পড়ে, যে সেন্টারে এসে স্টুডেন্টরা এক্সাম দেয়, অফলাইন এক্সাম দেয়, এবং অ্যাসাইনমেন্টের একটা মার্কসের পার্সেন্টেজ নেওয়া হয়, এবং অফলাইন প্রক্টর্ড এক্সাম তারও একটা পার্সেন্টেজ মার্কস নেওয়া হয়, নিয়ে ফাইনালি স্টুডেন্টসরা সার্টিফিকেট পায়। অনেক সময় স্টুডেন্টরা জিজ্ঞেস করে এনপিটিএল আর SWAYAM এদের পার্থক্যটা কি? NPTEL is the National Coordinator for Engineering, encompassing both UG level and PG level. NPTEL does the technical maintenance of SWAYAM portal. On the other hand, SWAYAM is the National MOOCs portal of India. I have already told you that there are 9 coordinators for various education categories. আমি এখানে কয়েকটা স্ট্যাটিস্টিক্স দেখো আমি দেখিয়েছি। From March 2014 থেকে November 2016 আমাদের কিরকম ভাবে এনপিটিএল মুভ করেছে। তার মানে 11 বার, মানে 11 এক্সাম রাউন্ডস, মানে ওই এই 10 ইয়ারটাতে 11 বার এক্সাম হয়েছিল, 225 কোর্সেস কমপ্লিটেড। এটা একটা নর্মাল স্ট্যাটিস্টিক্স, কিন্তু তোমরা যদি দেখতে পাও যে 2019 থেকে 2021 একটা হিউজ জাম্প হয়েছে। তার কারণ 2014 থেকে 16 ওই সময় স্টুডেন্টদের কাছে এনপিটিএল যতটা না পপুলার ছিল, খালি স্টুডেন্টস কেন বলবো, ইনক্লুডিং টিচিং ফ্র্যাটার্নিটি অ্যাজ ওয়েল। তোমরা ভাবতে পারবে না 74 ইয়ার্স, 75 ইয়ার্স, 74-75 বছর বয়সের রিটায়ার্ড টিচার্স তারা এখনো এনপিটিএল এর কোর্স করেন। খালি বাড়িতে বসে মোবাইলে কোর্স করা নয়, তারা কিন্তু এসে অফলাইনে এক্সামও দিয়ে যান। এবং এনপিটিএল তারা তাদের ওয়েবসাইটে এই ধরনের টিচার্স যারা নিজেদের জ্ঞানের পরিধিটাকে বন্ধ হতে দিচ্ছে না, যারা নিজেদের জ্ঞানের দিগন্তটাকে আরো বিস্তৃত করার জন্য এই 74-75 বছর বয়সেও রেগুলারলি এনপিটিএল এর কোর্স করে প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট আপলোড করে তারপরে এসে অফলাইনে পরীক্ষা দিয়ে যাচ্ছে, এদেরকে অ্যাকনলেজ করেন এনপিটিএল পোর্টাল তাদের ওয়েবসাইটে, তোমরা দেখতে পাবে। ওনারা যদি পারেন তাহলে আমরা কি বা তোমরা কি এত ব্যস্ত একটু টাইম বার করে এই কোর্সগুলো করতে পারবে না? তার কারণ দেখবে এই কোর্সগুলো এমন ভাবে তৈরি হয়েছে, আমি সবকটা কোর্স আমি বলতে পারবো না। আজকে আমার এই সেশনের পর ফিজিক্সের কোনো স্টুডেন্ট বা কম্পিউটার সায়েন্সের কোনো স্টুডেন্ট আমাকে ধরো যদি বলে আমার এই কোর্সটা একদমই ভালো না, তো দ্যাট ইজ নট মাই রেসপন্সিবিলিটি। আমি কেমিস্ট্রির ছাত্র, আমি কেমিস্ট্রি সাবজেক্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে পারি যে আমি এখানে কেমিস্ট্রিতে যে কোর্সগুলো আমি দেখেছি সেখানে বেশিরভাগ কোর্স সেগুলো পোগিল পেডাগজি মেনটেন করে
এবং এই কোর্সগুলো তোমরা যদি এখন কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, আজকের ইন্ট্রোডাক্টরি সেশনে আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যারও ধরো যেটা বলছিলেন, তোমরা নেট গেট, এখন তো তোমরা জানো যে বিএসসি লেভেল থেকে নেট গেট এই পরীক্ষাগুলো দেওয়া যায়, তার মানে নেট গেট এইসব ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ এক্সামেও তোমরা কিন্তু যথেষ্ট উপকৃত হবে। দেখো এই এখানে আমি মানে বিভিন্ন সাবজেক্টস গুলো দেখো দেখানোর চেষ্টা করেছি যে কোন কোন সাবজেক্টে কোন ফিল্ডে আমার কতগুলো করে কোর্স একটা সেমিস্টারে রান করে, কোন কোন আইআইটি আমার কতজন করে রিসোর্স পার্সনদের ওই সেমিস্টারে কোর্স নেওয়ার জন্য প্রোভাইড করেন, তো তার একটা নর্মাল একটা ডেটা। দেখো আমরা যেটা দেখতে পাই এনপিটিএল এ আমাদের 3 ধরনের কোর্স হয়। একটাকে আমরা বলি 4 উইক কোর্স, আরেকটাকে আমরা বলি 8 উইক কোর্স, আরেকটাকে আমরা বলি 12 উইক কোর্স। সো এটা দেখো ডিপেন্ড করছে, ধরো তোমার যে টপিকটা তোমার ভালো লাগলো সেই টপিকটা তোমার কাছে কোনো অপশন নেই। ওটা যদি 4 উইক কোর্স হয় তাহলে তুমি ওই টপিকে কোর্স করতে চাইলে 4 উইক কোর্সটাই অপ্ট করতে হবে। যদি তোমার যে টপিকটা ভালো লাগলো সেটা 8 উইক হলে তুমি 8 উইকই করবে, যে টপিকটা ভালো লাগলো সেটা 12 উইক হলে তুমি 12 উইকই করবে। তবে ক্রেডিট গুলো কিন্তু ডিফার করে। আজকে ধরো আমি 4 উইক কোর্স করে যে ক্রেডিট পাবো, তুমি যদি 8 উইক কোর্স করো তাহলে তুমি বেশি ক্রেডিট পাবে, কেউ যদি 12 উইক কোর্স করে তাহলে সে আরো বেশি ক্রেডিট পাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, বাডওয়ান ইউনিভার্সিটি বলো বা কল্যাণী ইউনিভার্সিটি বলো, তার মানে এই পুরনো তথাকথিত যে ভালো ইউনিভার্সিটি গুলো তারা এখনো এনপিটিএল কে ম্যান্ডেটরি কিন্তু করেনি। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেখবে যে টেকনিক্যাল ইউনিভার্সিটিস গুলো ধরো যারা রয়েছে, ইভেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যারা টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে ধরো যারা পড়ছে, তারা কিন্তু আমাদের এনপিটিএল এর কোর্সগুলোকে তাদের ম্যান্ডেটরি কোর্সের আন্ডারে রেখেছে। এবং তারা ধরো যেটা করে, এই কোর্স করার মাধ্যমে স্টুডেন্টসরা যে ক্রেডিটটা গেইন করে সেই ক্রেডিটটা তারা অটোমেটিক্যালি ট্রান্সফার করে দেয়। সো সবসময় তো উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন জোর দিয়ে করা যায় না, তাই না? সবসময় তো দেখো জোর করে পুশফুলি তোমাকে ঠেলে তুমি কিছু শিখবে এরকমটা তো হয় না। তার মানে একটা স্পন্টেনিটি, একটা স্বতঃস্ফূর্ততা সেটাও তো দেখো থাকা দরকার। আর সবকিছু দেখো আমি কি পাবো না ওই ভেবেও দেখো উচ্চশিক্ষা হয় না। এটা দেখো একটা নিজের ভালোবাসা, একটা সাবজেক্টের প্রতি আমার নিজের কমিটমেন্ট, একটা সিনসিয়ারিটি সেখান থেকেও আসে। তুমি যদি শিখতে চাও তাহলে হোয়াই নট, কেন এগুলো করছো না? দেখো আমি এনপিটিএল এর যে পোর্টাল, সেই পোর্টালের ওয়েবসাইটের একটা স্ক্রিনশট আমি দেখো এখানে দিয়েছি। এখানে তোমরা nptl.ac.in দিয়ে তোমরা সার্চ করলেই তোমরা দেখবে এই পেজটা খুলে যাবে। এখানে তোমরা দেখবে রাইট হ্যান্ড সাইডে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ সব কোর্সগুলো তোমরা পাবে। তোমরা তোমাদের পছন্দ মতন কোর্স তোমরা সিলেক্ট করতে পারো। আমাদের গত 1 মাস ধরে জানুয়ারি টু এপ্রিল এই সেমিস্টারের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। দেখবে জানুয়ারি টু এপ্রিল হলেও এটা জানুয়ারির 2nd উইক অবধি এই পোর্টালটা অন থাকবে। সুতরাং তোমরা যদি আগামী 5-6 দিনের মধ্যে যদি তোমরা রেজিস্ট্রেশন করে নাও তাহলে খুবই ভালো হবে। তোমরা রেজিস্ট্রেশন করে কোর্সগুলো তোমরা করো, রেজিস্ট্রেশন করে তোমরা কোর্সগুলো করো, যে কোর্স তোমার ভালো লাগবে। তোমাদের ইউনিভার্সিটি এক্সামিনেশনের একটা প্রেশার রয়েছে বা বাড়িতে অন্যান্য কমিটমেন্টসও থাকে, তো আমি তোমাদের বলবো যে প্রত্যেকটা যে কোনো একটা সেমিস্টারে তোমরা একটার বেশি কোর্স একবারে করো না, একটা কোর্সই করো, ভালো করে করো। এবার ডিপেন্ড করছে তুমি যে কোর্সটা চাইছো সেটা 4 উইক অর 8 উইক অর 12 উইকস। ওকে, তো তুমি একটা কোর্স করো, রেজিস্ট্রেশন করো, প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করো। দেখবে যখনই তোমরা রেজিস্ট্রেশন করতে যাবে তখন জিজ্ঞেস করবে যে তোমার ইনস্টিটিউট কি এনপিটিএল এর লোকাল চ্যাপ্টারের আন্ডারে পড়ছে, ইয়েস অর নো। তোমরা সেখানে ইয়েস টিক করবে। তখন ওরা জানতে চাইবে ইফ ইয়েস দেন প্রোভাইড দি লোকাল চ্যাপ্টার আইডি। আমাদের কলেজ এটা এনপিটিএল এর আন্ডারে একটা লোকাল চ্যাপ্টার। আমাদের লোকাল চ্যাপ্টার আইডি হলো 3772 3772 3772। তোমরা কিন্তু আমাদের এই কলেজের লোকাল আইডি মানে লোকাল চ্যাপ্টার আইডি এটা মেনশন করতে যেন ভুলো না। আচ্ছা, তোমরা কোর্সগুলো করতে পারো কিন্তু তোমরা সার্টিফিকেট পাবে না যদি ফাইনাল এক্সাম মানে যেটা আমাদের প্রক্টরড এক্সাম সেটা যদি তোমরা না অ্যাটেন্ড করো তাহলে তোমরা সার্টিফিকেট কিন্তু পাবে না। এই যে প্রক্টরড এক্সাম, এই পরীক্ষাটা ধরো যদি দিতে হয় তার জন্য একটা 1000 রুপিস এক্সামিনেশন রয়েছে।
বিশ্বাস করো এই এনপিটিএল এর একটা সাকসেসফুলি একটা কোর্স তুমি যদি কমপ্লিট করো, তাহলে যে সার্টিফিকেটটা তুমি পাবে, এই সার্টিফিকেটটা কিন্তু তোমার সিভিকে মারাত্মকভাবে এনরিচ করবে। বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে তুমি এই সার্টিফিকেট প্রডিউস করতে পারবে। ইভেন ধরো আমরা ধরো যারা জুনিয়র ফ্যাকাল্টিজ ইন ভেরিয়াস কলেজেস অর ইন ইউনিভার্সিটিজ, ধরো আমরা এনপিটিএল এর আন্ডারে যে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো হয়, সেখান থেকে যে সার্টিফিকেটগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমাদেরও কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে মারাত্মকভাবে হেল্প করে। তো তোমাদের তো করবেই। এখন অনেক সময় স্টুডেন্টদের প্রবলেম হয় যে 1000 টাকা দেওয়া, 1000 রুপিস দেওয়া। যদি তোমরা দেখো যে 1000 রুপিস একটা সেমিস্টারের একটা কোর্সের জন্য দিতে পারছো, তাহলে ঠিক আছে। কারুর যদি সত্যিই কোনো প্রবলেম ধরো যদি থাকে, এবং সে যদি সত্যিই ইন্টারেস্টেড হয় এই কোর্সগুলো করার জন্য, তোমরা জেনুইন কজ শো করে আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যারকে একটা চিঠি লিখে জানিও। তো প্রিন্সিপাল স্যার যদি ওটা ফরওয়ার্ড করে দেন, তাহলে আমাদের যিনি কোঅর্ডিনেটর, আইআইটি খড়গপুর আমাদের কোঅর্ডিনেটর ওখানে আছেন ডক্টর শিবশঙ্কর দাস, ওই আইআইটি খড়গপুর যারা কোঅর্ডিনেটর আমাদের এই ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার লোকাল চ্যাপ্টার গুলোর, ওনাদেরকে আমরা যদি এটা ফরওয়ার্ড করি, তাহলে কিছুটা 30 to 40% ফি ওয়েভ করা যেতে পারে। সুতরাং এই অপশনটাও আমি তোমাদের বলে রাখলাম। তার মানে নিজে চাইলে ভালোবেসে যদি শিখতে চাও, তাহলে আমার মনে হয় কোর্সগুলো করাটা খুব দরকার। আই এম রানিং আউট অফ টাইম, তাই আমি দু একটা স্লাইড একটু স্কিপ করছি। তোমরা দেখবে এরকম ভাবে বিভিন্ন কোর্সের লিস্ট করে দেওয়া থাকে। এবার দেখো এখানে জয়েন বলে একটা বাটন রয়েছে, জয়েন বাটনে তুমি ক্লিক করবে, তারপরে তোমাকে ওরা রেজিস্ট্রেশন করতে বলবে। রেজিস্ট্রেশন তুমি মোবাইল ফোন থেকেও করতে পারো, 5 to 6 মিনিটস টাইম লাগবে। যখন রেজিস্ট্রেশন করবে একটা লেটেস্ট ফটোগ্রাফ আর একটা সিগনেচার আপলোড করতে হবে, তাই সেগুলো রেডি রেখো। এনপিটিএল এ দেখো আমি বলেছি এত কিছু দেখো অ্যাক্টিভিটি রয়েছে, ডিসকাশন ফোরাম, অ্যাসাইনমেন্টস, কোর্স কনটেন্ট, তোমরা দেখবে ইনপুটস ফ্রম দি ফ্যাকাল্টিজ। তার মানে সবকিছু মিলিয়ে এটা একটা দারুণ একটা ইনিশিয়েটিভ। ইভেন আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রয়েছে, তোমরা যদি এই কোর্সগুলো করো, তাহলে আমাদের কলেজ থেকে ওই ধরো তুমি আজকে কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট, তুমি ধরো একটা কোর্স ধরো করছো, কিন্তু সেই কোর্সের কিছু জায়গা তোমার বুঝতে অসুবিধে হচ্ছে। তার মানে তুমি ধরো এনপিটিএল এর ডিসকাশন ফোরামে বা যিনি লেকচার নিচ্ছেন তার সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করছো, কিন্তু তোমার ডাউট ক্ল্যারিফাইড হচ্ছে না, তাহলে তুমি আমাদের কলেজের কোনো টিচারকেও ইনভলভ করতে পারো অ্যাজ আ মেন্টর। তাহলে সুবিধাটা ধরো যেটা হবে, যে টিচার মেন্টর হবেন উনিও একটা মেন্টর সার্টিফিকেট পাবেন ফ্রম স্বয়ং এনপিটিএল পোর্টাল। সো সেটা টিচারের পক্ষেও দেখো সুবিধা হয়, আর স্টুডেন্টও দেখো বেনিফিটেড হয়। এরকম দেখো জাস্ট দু একটা আমি স্ক্রিনশট দেখো রেখেছি। লেসন পেজগুলো এরকম হয়। কয়েকজন সিনিয়র প্রফেসর রয়েছেন যারা এনপিটিএল এও চক অ্যান্ড টক টিচিং তারা প্রেফার করেন। সো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দি ইন্ডিভিজুয়াল। সো মোস্ট অফ দি teaching methods are audio visual, but some chalk and talk teachings are also there. এরকম ভাবে দেখো তুমি লেকচার 1, উইক 1 লেকচার 1, উইক 1 লেকচার 2, উইক 2 লেকচার 3, এইভাবে দেখো তুমি সব লিঙ্ক গুলো তুমি পেয়ে যাবে, তোমার ইমেলে নোটিফিকেশন আসবে। অ্যাসেসমেন্ট গুলো দেখো এরকম দেখতে হয়, মানে প্রত্যেক সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট গুলো হয়, কখনো কখনো অ্যাসাইনমেন্ট এমসিকিউ বেসড হয়, কখনো কখনো অ্যাসাইনমেন্ট তুমি দেখবে তোমাকে অ্যান্সার লিখে যেখানে ড্রয়িং থাকে, মানে ধরো কোনো স্ট্রাকচার ড্র করতে হবে, কেমিস্ট্রিতে বা কম্পিউটার সায়েন্সে অনেক সময় দরকার পড়ে, সেগুলোকে ড্রয়িং করে তারপরে তার পিডিএফ ভার্সন আপলোড করতে হয়। সো ডিপেন্ড করে সাবজেক্ট টু সাবজেক্ট, তবে বেশিরভাগ সাবজেক্টে যেটা আমি যেটা দেখেছি ওই এমসিকিউ থাকে প্রত্যেক সপ্তাহের উইকলি অ্যাসাইনমেন্ট গুলোতে। এটা দেখো ডিসকাশন ফোরাম, প্রত্যেকটা কোর্সের জন্য তুমি একটা করে ডিসকাশন ফোরাম দেখবে থাকবে, সেখানে ওই কোর্সগুলো তোমার সাথে অল ওভার ইন্ডিয়া যারা করছে তাদের সাথে তুমি ডিসকাস করতে পারবে। ইভেন যে ফ্যাকাল্টি মেম্বার্স, মানে যে ফ্যাকাল্টি মেম্বার এই ক্লাসটা নিচ্ছেন, এই কোর্সটা কন্ডাক্ট করছেন, তার সাথেও তুমি আলোচনা করতে পারবে। ইভেন কিছু ডাউট ক্লিয়ারিং সেশনও ওনারা অ্যারেঞ্জ করেন। এগুলো দেখো আমি বললাম, তো এটাও দেখো আমি বলেছি। আচ্ছা, সার্টিফিকেট গুলোতে দেখবে একটা কিউআর কোড থাকে, এবং সার্টিফিকেট গুলো আইআইটি আর আইআইএসসির ইউআরএল এর মাধ্যমে ই ভেরিফায়েবল হয়।
তার মানে এই সার্টিফিকেট কিন্তু খুব ইম্পর্টেন্ট সার্টিফিকেট। তোমরা এরকম যদি 2-3টে সার্টিফিকেট তোমাদের ইউজি লেভেলে যদি কালেক্ট করে রাখতে পারো, আনডাউটেডলি ইউর সিভি উইল বি মাচ মোর এনরিচড। আর যদি মনে করো এক্সাম দেবো না, খালি কোর্স করবো, সেটাও করতে পারো। তাহলে ওই 1000 রুপিস আর দিতে হবে না, গিয়ে পরীক্ষাও দিতে হবে না। প্রবলেম একটাই, সার্টিফিকেটটাও তুমি পাবে না। তোমরা খেয়াল করলে দেখবে, ধরো একটা 12 উইকস ধরো যদি একটা কোর্স হয়, তাহলে আমরা দেখতে পাই প্রত্যেক সপ্তাহে একটা করে অ্যাসাইনমেন্ট, তার মানে 12খানা অ্যাসাইনমেন্ট। 12খানা অ্যাসাইনমেন্টের যে মার্কস, তার মধ্যে যে বেস্ট 8 সেটা কনসিডার করা হয়। যদি 8 উইকস কোর্স হয় তাহলে 8টার মধ্যে 6টার মার্কস কনসিডার করা হয়। যদি 4 উইকস কোর্স হয় তাহলে 4টের মধ্যে 3টের মার্কস অ্যাসাইনমেন্ট মার্কস কনসিডার করা হয়। এবার অ্যাসাইনমেন্ট মার্কস ধরো তুমি যেটা পেলে তার 25% নেওয়া হয়। আর অফলাইন যে এক্সাম তুমি দেবে, প্রক্টরড এক্সাম যাকে বলে এনপিটিএল এর ভাষায়, সেখান থেকে তুমি 75% পাবে। এই দুটো মিলিয়ে তুমি যদি মোর দ্যান 90% যদি তুমি স্কোর করতে পারো, তাহলে তুমি এলিট সার্টিফিকেট পাবে উইথ গোল্ড মেডেল। এবার ডিস্ট্রিবিউশন রয়েছে, তুমি যদি 80%-এর বেশি যদি স্কোর করো, 90%-এর কম, তাহলে সিলভার মেডেল পাবে। মিনিমাম পাস সার্টিফিকেট যদি পেতে হয় 40%-এর বেশি পেতে হবে। দেখো এটা একটা টেমপ্লেট। ধরো তুমি যদি টপার হও তাহলে দেখবে তোমার সার্টিফিকেটে এরকম টপার লোগো থাকে। এটা স্টুডেন্টদের জন্যও হয়, টিচারদের জন্যও হয়। তো ধরো ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামস গুলো ধরো যারা করেন, সেখানে টিচারদের মধ্যে যারা টপার হয় তাদের এখানে টপার লোগো থাকে, স্টুডেন্টসদের মধ্যে যারা টপার হয় তাদের টপার লোগো থাকে। রাইট হ্যান্ড সাইডে তুমি গোল্ড মেডেল পেলে না সিলভার মেডেল পেলে সেটাও মেনশন করা থাকে। এগুলো দেখো, আমাদের মোটামুটি ভাবে যেটা আমরা দেখতে পাই যে 80-90% স্টুডেন্ট তারা মানে যারা কোর্সগুলো করে তারা এক্সাম অ্যাটেন্ড করে, এবং যারা এক্সাম অ্যাটেন্ড করে তাদের মধ্যে থেকে অ্যারাউন্ড 78-90% স্টুডেন্ট তারা পাস সার্টিফিকেট পেয়ে যায়। সুতরাং চিন্তার খুব একটা কারণ নেই। এখানে কয়েকটা স্ট্যাটিস্টিক্স আমি দেখো ইনকর্পোরেট করেছিলাম, এগুলো আমাদের এখন না জানলেও দেখো চলবে। দেখো ফ্যাকাল্টিরাজ মানে ফ্যাকাল্টি মেম্বার্সরাও এখন এই কোর্সগুলো দেখো কিরকম ভাবে করেন। আমরা ধরো যেটা দেখতে পাই, কোনো একটা কোর্সে মোর দ্যান 3700 ফ্যাকাল্টিজ অনেক সময় এনরোল করেন, করে এই কোর্সগুলো করেন। স্বাভাবিকভাবে ফ্যাকাল্টিরাও এনরিচড হতে পারে। দেখো কিরকম ভাবে আমাদের এনপিটিএল 2014 থেকে 2020 কিরকম ভাবে মুভ করেছে। তার মানে উইথ রেসপেক্ট টু রেজিস্ট্রেশন, উইথ রেসপেক্ট টু রিসিভিং পাস সার্টিফিকেটস অ্যান্ড অল আদার থিংস, এনপিটিএল এখন একটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্টাল। এবং তোমরা যারা আমাদের সিঙ্গুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে কাজে লাগাতেই পারো। এটা হচ্ছে এনপিটিএল ওয়েবসাইট। তোমরা এনপিটিএল স্বয়ং এনপিটিএল দিয়ে গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, প্লে স্টোরে তোমরা অ্যাপও পেয়ে যাবে। এখানে হিউম্যানিটিজ এর কিছু কোর্স রয়েছে, সাইকোলজি বা সোশ্যাল সায়েন্স এগুলো রয়েছে। এগুলো আর আলাদা করে আমার বলার কোনো দরকার পড়ে না। ফিলোসফি রিলেটেড কোর্স রয়েছে, ইংলিশ রিলেটেড কোর্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের কোর্স রয়েছে। তোমরা এগুলো ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পাবে। আচ্ছা, দেখো আমাদের কলেজের নাম তোমরা এনপিটিএল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। আমাদের কলেজ স্বয়ং এনপিটিএল এর একটা লোকাল চ্যাপ্টার। আমাদের কলেজের লোকাল চ্যাপ্টার আইডি হলো 3772। আমাদের স্ট্যাটাস হচ্ছে এসপিওসি অনবোর্ডেড। এটা দেখো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এনপিটিএল 2020 সালের মাঝামাঝি সময় একটা অনলাইন ডিগ্রি প্রোগ্রাম শুরু করলো, and this particular online degree program was on BSc degree in programming and data science. এটা মেনলি কম্পিউটার সায়েন্স স্টুডেন্টসদের জন্য। এটা 2020 মে মাস নাগাদ এটা লঞ্চড হয়েছে। সুতরাং যারা তোমরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা যারা রয়েছো, তারা যদি মনে করো তোমরা তোমাদের কলেজের স্যার ম্যাডামদের সাথে কথা বলে নিয়ে এরকম কোর্সে তোমরা এনরোল করতেই পারো, তাহলে তোমরা তোমাদের বিএসসি ডিগ্রির পাশাপাশি একটা অনলাইন ডিগ্রি প্রোগ্রাম অন বিএসসি ডিগ্রি ইন প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমি এবার আস্তে আস্তে কনক্লুড করব। দেখো এটা ঠিক যে টেকনোলজি হ্যাজ প্লেড দ্য রোল অফ আ সেভিয়ার। ফ্লেক্সিবিলিটি, obviously the first point is flexibility.
Online education enables both the teacher as well as the students to set their own learning pace, plus provides the flexibility of setting a schedule that fits everyone's agenda, consequently providing a better work-study balance. A wide range of courses is another important point. In a space as vast and wide as the internet, infinite skills and subjects are there to teach and learn. A growing number of universities and higher education schools are coming forward to offer online versions of their programs for various levels and disciplines. And undoubtedly, it is cost effective than conventional learning. Lesser monetary investment is there with better results. With the online mode of learning, the money spent on study material along with commute charges is considerably less. So these are the positive points. Obviously, there are some other side of the coin as well. Lack of healthy learning environment. It is true. It is true. Everything is not fine. Everything is not so easy. Education is not just about classes, but interactions, broadening of ideas, and free flowing of open discussions. These things are really missing in such online courses. Students can learn more from each other while engaging in challenging collective tasks and thinking together. There is a substantial learning that is lost when education goes online. Staring at a screen prevents from them using their mind and acting as remote receptors of what is beamed. These are really the problems. Lack of technology access. Not everyone who can afford to go to school can afford to have phones, computers, or even a quality internet connection for attending classes online. It is a real problem for a third world country like India. Due to this, the mental stress that students have to undergo is very high. In contradiction with right to education, technology is not affordable to all. Shifting towards online education completely is like taking away the right to education of those who cannot access technology. Moreover, the national education policy that talks about the digitization of education is also in contradiction with the right to education. Health is a major issue. Eye issues are there and other health issues are also there. Then what is the way forward? A multi-pronged approach. Flexible rescheduling the academic timetable and exploring options in collaboration with schools, teachers, and parents for providing access to education to a larger section of students. Staggering teacher-student interactions in physical mode with not more than 50% of the total strength attending schools on alternate days. However, these things extremely depend on the higher authorities. Making online education more effective. Shorter but quality discussions rather than long hours of monotonous sitting and one-way communication should be preferred. The teacher's role has to go beyond just being in control of the class to being a facilitator for the transfer of knowledge. Focusing more on knowledge aspect. Believe me, dear students, education is not about competence, but more about motivation. The students are meant to discover, not just cover the syllabus. The system should not just heartlessly push the students and teachers in only finishing the course regardless of any gain of knowledge. Stress should be given upon quality learning and not at all on quantity cramming. So what is the conclusion? Equality of opportunity. This is one of the most fundamental principles of the Indian Constitution. Shifting to a system that benefits only a section of people and leaves behind the neediest ruins the very notion of this statement. True. Moreover, the digital education is something where India is not successful yet. There is still a lot to do in terms of checking if students' entitlements
are not being compromised or in providing meaningful academic curriculum alternatives. With Indian institutes taking their operations and learning procedure online, the e-learning sector is getting a major boost, which is expected to further structure advanced learning procedure in EdTech. According to the UNESCO, India is expected to join 8 other countries, including Brazil, China, Bangladesh, Egypt, Mexico, Pakistan, Nigeria, and Indonesia, in a drive to accelerate digital learning and benefit from the Global Digital Education Initiative. Together, the countries are expected to drive the shift from a traditional education approach towards digital and create more opportunities in the digital education sector globally. Digitization in the education sector has made it possible for kids in remote parts of the country to get access to the quality education through interactive digital media. So this is all about my presentation. I have been speaking on the importance of digital education all this while. So I'm talking for at least 1 hour and 20 minutes. However, this entire session will become futile if you students, my dear students, if you do not enroll for these courses. I hope I have been able to impress upon you how beneficial these courses may be to you, alongside being conveniently accessible and affordable. Therefore, I would request all of you to unmute yourselves right at this moment and let me know how many of you would like to enroll for them. তো তোমরা আনমিউট করে আমাকে বলো যে তোমরা এই কোর্সগুলো তোমরা ফলো করবে। তোমরা সবাই কোর্সগুলো করতে না পারলেও তোমরা কিছু কিছু কোর্স দেখবে। I want responses from all of you. Please unmute yourself আর আমাকে বলো that sir, we shall definitely give it a big try. স্যার চেষ্টা করব স্যার, কোর্সগুলো শুনে খুব ভালো লাগলো, মানে কোর্সগুলোর প্রোগ্রামিং গুলো খুব ইন্টারেস্ট করলো। বাকিরা রেসপন্ড করো। Why only one? So many students from 4 different links. শোনো, আমরা যে কোনো যখন দিই বা যখনই আমরা কোনো ক্লাস করি তার একটা অবজেক্টিভ থাকে, তার একটা আউটকাম থাকা দরকার। আজকে আননেসেসারি তোমরাও টাইম নষ্ট করে আমার এই সেশন অ্যাটেন্ড কেন করবে? তো তোমরা আমাকে কথা দাও যে তোমরা কোর্সগুলো করবে। ফর এনি হেল্প রিগার্ডিং NPTEL অর এনিথিং এলস, তোমরা যখন যেরকম মনে করবে কলেজে আমার সাথে যোগাযোগ করতে পারো। আই শ্যাল অলওয়েজ বি দেয়ার। আর দু একজন প্লিজ রেসপন্ড করো। বাকিরা রেসপন্ড করো। ভেরি ইন্টারেস্টিং। ইয়েস স্যার, চেষ্টা করব। কোর্সগুলো মানে বেশ ভালো লাগলো। বাকিরা হ্যাঁ স্যার, এগুলো সম্বন্ধে জানতে পেরে বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ। তো স্পিরিটটাকে তোমরা অন রেখো, যখন যেরকম প্রবলেম হবে তোমরা জানিও। আই শ্যাল অলওয়েজ বি দেয়ার। আমার আরেকটা টক আছে এখন 1টা থেকে, আমি হয়তো করব মিটিং। কারোর কোনো বক্তব্য থাকলে আমি শুনবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডক্টর অমৃত, আমি পিন্টু ব্যানার্জি বলছি, বটানি ডিপার্টমেন্ট। বলুন। হ্যাঁ, আমি শুনলাম, আমার অত্যন্ত ভালো লেগেছে, খুব ভালো লাগলো এই বিষয়টা। ডিজিটাল প্ল্যাটফর্মের পড়াশোনাটা সম্পর্কে খুব ভালো কিছু আমার জানা ছিল না, বা আমি এখনো পর্যন্ত খুব বেশি কিছু জানি না। হ্যাঁ স্যার, আমরা স্যার এগুলো নিয়ে কলেজে একদিন আমরা বসে আলোচনাও করতে পারি। আমি এই বিষয়টাতে অমৃত, আমি বিষয়টাতে ইন্টারেস্টেড। হ্যাঁ, আমি আজকে খুব মন দিয়ে ব্যাপারটা শুনেছি। তো আমার অত্যন্ত ভালো লেগেছে। এতে আমাদের স্টুডেন্টরা যেভাবে উপকৃত হওয়া উচিত আর কি। হ্যাঁ, এবং আমি তো খুব নিশ্চিত আমরা টিচাররাও কিন্তু উপকৃত হব এই বিষয়টাতে। ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো এত এনরিচড আমি করি বলে আমি দেখি, হয়তো একটু বেশি টাইম দিতে হয় আমাদের, সেটা আমরা ওইটুকু সময় যদি আমরা বার করতে পারি, দেন হোয়াই নট। আমরা টিচাররা কিন্তু এটাতে খুব বেশি উপকৃত হব, এবং আমরা উপকৃত হলে আমরা সেইটা কিন্তু আমরা ক্লাসরুমে আমরা কিন্তু এটাকে প্রতিফলিত করতে পারি। হ্যাঁ,
এটা আমরা করতে পারবো, এটা হ্যাঁ, আমার মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো নিশ্চয়ই। আমার কিন্তু ভাই একটা জিনিস হ্যাঁ, আমার একটু আশঙ্কাও হলো, জানো। হ্যাঁ, স্যার। হ্যাঁ, মানে আসলে আমি তো পুরো ব্যাপারটা ভালো করে মানে এখনো পুরো জেনে উঠতে পারিনি, তার জন্য হয়তো বা আমি এই আশঙ্কিত আর কি। হ্যাঁ, স্যার। হ্যাঁ, একটা জায়গায় আমি একটা স্ট্যাটিস্টিক্স একটা জায়গায় শুনলাম যে হ্যাঁ, ওয়ার্ল্ডে হ্যাঁ, স্যার। অনেক জায়গায় নাকি অনেক স্কুল কলেজ ইত্যাদি বন্ধ হয়েছে, এরকম একটা জায়গায় তুমি এক জায়গায় বললে ওরকম। হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার। তা এই যদি হয় হ্যাঁ, আস্তে স্যার। আস্তে, তাহলে এই ডিজিটাইজেশনের জন্যে ধীরে ধীরে আমাদের তার মানে কি এই মানে অফলাইনে মানে এই ফিজিক্যাল মোডে পড়াশোনাটা বন্ধ হয়ে যাওয়ার দিকে চলে যাচ্ছে না? না স্যার, হ্যাঁ। ব্যাপারটা কিন্তু স্যার ওরকম কিন্তু নয়। আমি হুম স্যার এটা ধরুন, যখনই এই টাইপের কোনো আলোচনা যখনই হয়, হুম স্পেশালি যেখানে ফ্যাকাল্টি মেম্বার্সরা থাকেন, সেখানে হুম স্যার শুনি এরকম একটা কথা টিচাররা বলেন। কিন্তু আমরা আচ্ছা, ব্যাপারটাকে স্যার ওরকম ভাবে কেন ভাববো? আমাদের না একটা চক সেটা এন্ড আমি টক টিচিং, ভাবছি না, যেখানে মানে আমাদের অমৃত। আই টু আই ইন্টারাকশন, যেখানে হ্যাঁ আমরা স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদের সামনে নিজেকে এক্সপ্রেস করতে পারছি, একটা টিচারের ফিজিক্যাল এক্সপ্রেশন, একটা হ্যাঁ টিচারের ধরুন একটা তার ফেসিয়াল এক্সপ্রেশন, একটা হুম টিচার একটা স্টুডেন্টের মুখ দেখে বুঝে যেতে পারছে যে সে কতটা কনসেপ্টটা বুঝছে বা কতটা ফলো করতে পারছে। এগুলো হুম স্যার কোনো অল্টারনেটিভ হয় না। সো না স্যার, কিন্তু আবার এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আপনি স্যার যদি দেখেন, হুম এনপিটি এর কিছু কিছু লেকচার, আমরাও তো হুম স্যার ধরুন গত এখন 1.5-2 বছর অনলাইনে ক্লাস নিচ্ছি, কিন্তু হুম এনপিটিএল এও ধরুন অনেকে ক্লাস নিচ্ছে। কিন্তু হুম স্যার মানে আজকে আমি এটা বলছি বলে কেউ খারাপ ভাবে তো নেবেন না যে সকল টিচাররা রয়েছেন। আমরা হুম যেরকম ভাবে ধরুন ক্লাসগুলো নিচ্ছি, আর এনপিটিএল এও অনলাইন মোডে যে ক্লাসগুলো হচ্ছে, হ্যাঁ আমাদের প্রেজেন্টেশন আর ওনাদের প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু একটা অনেকটা পার্থক্য থেকে যাচ্ছে। তো হ্যাঁ আমরা টিচাররা তো সেটা দেখে স্যার শিখতে পারি। আর স্যার হ্যাঁ কখনোই একটা চক এন্ড টক টিচিং এর রিপ্লেসমেন্ট এই ভার্চুয়াল টিচিং হতে পারে না। এটা একটা না মোড হিসাবে না থাকবে, ব্লেন্ডেড মোড একদমই হিসাবে। তাই, আর স্যার একদমই যদি তাই। আপনি না, ন্যাশনাল ব্যাপারটা এডুকেশন হচ্ছে পলিসি যদি দেখেন, হ্যাঁ, হুম ন্যাশনাল এডুকেশন পলিসির পেজ নাম্বার 30 থেকে পেজ নাম্বার 32, সেখানে হুম মারাত্মকভাবে এই ডিজিটাল এডুকেশনের উপর ফোকাস করা হয়েছে। তার মানে আচ্ছা, আমরা আমরা বরং একটা এরম ভাবে ভাবতে পারি যে সব দিকেই যেটা পজিটিভ সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। কিন্তু স্যার এটা আপনি এক্স্যাক্টলি মনে আমার করতে পারেন যে চক এন্ড টক টিচিং সেটা কখনোই বন্ধ হবে না, তার হ্যাঁ রিপ্লেসমেন্ট এটা হতে পারে না। এটা একটা এক্স্যাক্টলি মানে আমার রিপ্লেস। বক্তব্যটা হচ্ছে কি বলতো, আমি চাইছি এটাই যে তুমি তোমার এই পুরো ইয়েটা বক্তব্যটা শুনলাম, এখান থেকে আমি যেটা চাইছি যে আমার এই ফিজিক্যাল মোডটা থাকবে, অ্যাট দ্য হ্যাঁ সেম টাইম আমি আমাকে এনরিচ করার জন্যে ডিজিটাল মোডটা থেকে আমি আমাকে এনরিচ করব, এবং সেই এনরিচমেন্টটা আমি আমার ক্লাসরুমে রিফ্লেক্ট করব। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি এটা চাইছি আর কি। এক্স্যাক্টলি মানে আমার মানে যাতে এই ফিজিক্যাল মোডটা বন্ধ হয়ে গেলে আজকে হয়তো আমাদের 68 বছর চাকরি হয়ে যাবে, আমরা এই 8-10 বছর কাটিয়ে দিতে পারবো হয়তো, কিন্তু আমার ছেলেপেলেরা আর চাকরি বাকরি পাবে না ফিজিক্যাল মোড বন্ধ হয়ে গেলে। না স্যার, এইটা একটা মোডের কোনো অল্টারনেটিভ। আশঙ্কার জায়গা আর কি। হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার। সেইটা তবে একটা জিনিস আমি দেখলাম, তোমার ভাই লেকচারটা খুব ভালো লাগলো। আচ্ছা মানে যখন যখন আমার যা যা প্রশ্ন হয়েছে আমি একটু অপেক্ষা করেছি, আমি সেই প্রশ্নের উত্তর তোমার কাছে পেয়ে গেছি। আসলে স্যার আমি আসলে কলকাতাতে অনেকদিন ছিলাম না, আমি কালকে হ্যাঁ, রাত্রে ফিরে পাওয়ার পয়েন্টটা বানিয়েছি, তাই তা না হলে আরেকটু ভালোভাবে বানানো যেত আর না কি। আমি প্রশ্নের আর উত্তর তো সব অসাধারণ পেয়ে গেছি। অসাধারণ লেকচার অমৃত, ভেরি গুড, হ্যাঁ, Thank you, খুব sir. like the ভালো best হয়েছে। lecture I have heard in a very long time. হুম, Congratulations sir. হ্যাঁ স্যার, হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, সুশান্ত স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, না স্যার কিচ্ছু করতে হবে না। স্যার স্যার ওই আমার স্যার আরেকটা টক আছে 1টা থেকে, আমাকে মিটিংটা স্যার লিভ করতে হবে। আমি স্যার সোমবার আমি বলে দেবো, আমি সোমবার কলেজে বলে দেবো। ছুটি নেওয়ার কোনো ব্যাপারই নেই স্যার, ছুটি নেওয়ার কোনো ব্যাপারই নেই। আমি বলে দেবো, আপনাদের টিচাররাও যদি এই কোর্সগুলো করতে চান খুবই ভালো হবে, তার কারণ এটা আমাদের কলেজকে দেখেও অনেকটা সাহায্য করছে। তো আপনারা এই কোর্সগুলো যদি করতে চান আপনারা আমাকে বলবেন, আমি কলেজে আমি আলোচনা করবো, আমি দেখিয়ে দেবো, ছুটি নেওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। With the kind permission of the chair of the session,
I am requesting to Daniel Luke sir. ওখানে প্রোগ্রামটা শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, সুতরাং আমি ওটাতে জয়েন না করলে কেউ পারবে না জয়েন করতে। তো আমি লিভ করছি স্যার, থ্যাংক ইউ, আপনারা আমার প্রণাম নেবেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অমৃত, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ অমৃত। কিভাবে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকেরা এই প্রযুক্তিকে ব্যবহার করে টিচিং লার্নিং প্রসেসটাকে চালান, শুধুমাত্র থিওরিতে নয় প্র্যাকটিসেও, এই জায়গাটা আমরা আপনার প্রেজেন্টেশনের থেকে জানলাম। শিক্ষাকে কিভাবে ছাত্রমুখী করা যায়, কিভাবে ডিজিটাল লার্নিং এর সুবিধাগুলো আরো ফ্লেক্সিবলি, আরো ভালোভাবে ব্যবহার করার ফলে বেশি সংখ্যক স্টুডেন্ট, ছাত্রছাত্রী উপকৃত হতে পারে, সেই বিষয়েও আমরা জানলাম। স্বয়ং, NPTEL, ই-বিদ্যা, নিষ্ঠা, এরকম বেশ কিছু উদ্যোগের কথা এবং তাদের সম্বন্ধে এক বিশদভাবে আমরা জানতে পারলাম। শিক্ষার ক্ষেত্রে যে নতুন দিগন্ত খুলে গেছে সেটার ব্যাপারেও আমরা জানলাম। আপনার এই আলোচনা আমাদের সমৃদ্ধ করলো অমৃত। আশা রাখছি আমাদের ছাত্ররা এতে খুবই উপকৃত হবে। 7 দিন ব্যাপী এই ছাত্র সপ্তাহের প্রথম দিন আজ আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ হচ্ছে। আগামীকাল 2রা জানুয়ারি 2022 11টাতে শুরু হবে দ্বিতীয় দিনের কর্মসূচি। কালকের বিষয় কেরিয়ার কাউন্সেলিং, এই নিয়ে আলোচনা সভা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। ধন্যবাদ। Thank you.